হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প একাডেমি। আমি তোমাদের দিব্যেন্দু স্যার। আজ চলে এসেছি একটা নতুন সেশন নিয়ে। অলরেডি এর আগের দিন বা এর আগের ক্লাসে আমি তোমাদের ডিসকাস করেছিলাম ভারতের নগরায়নের সমস্যা। ক্লিয়ার যে ভারতের নগরায়ন, যে ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন বা ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে কোয়েশ্চেনটা নিয়ে অলরেডি এর আগের দিন আমি ডিসকাস করেছিলাম সমস্যাটা। আজ তার প্রভাব, মানে অ্যাকচুয়াল এই যে নোটটা বা এই যে কোশ্চেনটা, যেটা আইএস 20 মার্কসে এবং ডাব্লিউবিসিএস 15 মার্কসে, এই কোশ্চেনটাকে আমি দুভাগে ভাগ করলাম। একটা কি সমস্যা, যেটা আগের দিনের ক্লাসে ডিসকাস হয়ে গেছে। যদি কেউ ক্লাস না দেখতে পাও, মানে যদি কেউ এর আগের দিনের ক্লাসটা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্স চেক করো, তাহলে কিন্তু আগের দিনের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নেবে। একটা প্রাইম জাস্ট কনসেপ্ট দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবে। এটা হচ্ছে সমাজে নগরায়নের প্রভাব, দ্য ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন ইন আওয়ার সোসাইটি। দেখো, এই যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই ফ্লো চার্টটা কিন্তু পরীক্ষায় আঁকতে হবে। অ্যানথ্রোপোলজির সব থেকে বেশি স্কোরিং, তার কারণ কি প্রত্যেকটা কোয়েশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ফ্লোচার্ট ডায়াগ্রাম ওরিয়েন্টেড এবং ফিগার ওরিয়েন্টেড। তো দেখো, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম সমস্যা, আজকে কি প্রভাবের প্রথম হচ্ছে পরিবেশগত সমস্যা। দেখো, লাস্ট দিন যে টপিক পড়িয়েছিলাম তার মধ্যে তার লাস্ট যে পয়েন্ট আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে পরিবেশগত অবনতি। এটা কি পরিবেশগত সমস্যা। দেখো, পরিবেশগত সমস্যা আর পরিবেশগত অবনতি কিছুটা একই রকম, কিছুটা। পরিবেশগত সমস্যা বলতে নগরায়নের ফলে একটা পরিবেশ বা কোনো একটা স্থানে হঠাৎ করে জনঘনত্ব বৃদ্ধি পায়, প্রচুর মানুষ সেখানে এক জায়গায় জড়ো হয়ে যায়। তারা বিভিন্ন, কেউ যাচ্ছে কাজের ক্ষেত্রে, ম্যাক্সিমাম তারা কর্মক্ষেত্রে, বিভিন্নভাবে তারা একটা জায়গায় সংঘবদ্ধ হয়, একটা স্থানে খুব জটলা সৃষ্টি হয়। সেই স্থানে জটলা সৃষ্টি হওয়ার জন্য সেখানকার দেখতে পাই যে প্রচুর মানুষ যখন মানে এক জায়গায় যখন জড়ো হয়ে যায়, কেউ বিভিন্ন খাদ্যের প্যাকেট ফেলে দিচ্ছে, কেউ এটা ওটা ফেলে দিচ্ছে, সেই জায়গাটা নোংরা হয়ে উঠছে, অস্বাস্থ্যকর হয়ে উঠছে। তার ফলে কি বিভিন্ন রকমের রোগ জীবাণু অনায়াসে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, লাস্ট দিন আমি তোমাদের দমদম স্টেশনের আশপাশে যে বস্তি, সে বস্তির উদাহরণ দিয়েছিলাম। ওকে, তারপরে এর আগের ক্লাসে তোমাদের যে কিভাবে মানুষজন বিভিন্ন লোকাল ট্রেনে করে আসছে, সে শিয়ালদা স্টেশনে নামছে, নামার পরে সারাদিন কাজকর্ম করার পরে আবার বাড়িতে ব্যাক করছে, এক্সাম্পল দিয়েছিলাম। সেম কিন্তু অ্যাপ্লাই। নেক্সট হচ্ছে দেখো আঞ্চলিক বৈষম্য। আঞ্চলিক বৈষম্যটা খুব ইম্পর্টেন্ট টপিক, নগরায়নের প্রভাব। দেখো, আরবানাইজেশন যখনই হচ্ছে, একটা এলাকায় বিভিন্ন পলিটিক্যাল শক্তি বা বিভিন্ন কিছু ব্যক্তি, তারা তাদের নিজস্ব যে স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা কোনো একটা এলাকার বিশেষ দায়িত্বকে গ্রহণ করছে। যেমন আমরা ডমিনেন্ট কাস্টের বিভিন্ন রকম কনসেপ্ট আছে অ্যানথ্রোপোলজিতে, একটা ব্রড কনসেপ্ট, একটা ন্যারো কনসেপ্ট। আমরা ডমিনেন্ট কাস্টকে এভাবেও আমরা দেখেছি কোন একটা এলাকায়, যে বিভিন্ন রকম যে পলিটিক্যাল যে পাওয়ারের সঙ্গে যারা অ্যাটাচড আছে ডিরেক্ট, তাদেরকে আমি ডমিনেন্ট কাস্ট হিসাবে বলতে পারি একটা ন্যারো কনসেপ্টে। তো এখানে দেখো আঞ্চলিক বৈষম্য, নগরায়নের ফলে বিভিন্ন রকমের আঞ্চলিক বৈষম্য অর্থাৎ কিন্তু যে সমতাহীনতা দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ভেদাভেদ, তাদের বিভিন্ন রকম রুলস, বিভিন্ন নিয়ম নীতি বিভিন্ন এলাকার জন্য বরাদ্দ। এটা নগরায়নের প্রভাব। দেখা যাচ্ছে তুমি গ্রামের দিকে একটা জমি কিনলে, সাপোজ একটা উদাহরণ দিলাম, বা মফস্বলে একটা জমি কিনে বাড়ি করলে, কোন রকম ভাবে কোনো ক্লাবকে কাউকে কিন্তু তোমাকে কোনো রকম ভাবে মানে পেমেন্ট করতে হচ্ছে না। তুমি জাস্ট গ্রাম পঞ্চায়েত বা পৌরসভাকে মানে যেগুলো যা ট্যাক্সের ব্যাপার আছে সেগুলো তুমি মেটালে হয়ে যাচ্ছে। কিন্তু শহর এলাকায় দেখবে বিভিন্ন ক্লাবের দৌরাত্ম, শুধুমাত্র মিউনিসিপ্যালিটিকে পেমেন্ট করলে হবে না, সেখানে ট্যাক্স জমা দিলে হবে না, তোমাকে মোটা অঙ্কের টাকা ক্লাবকে দিতে হচ্ছে। কারণ এই যে আঞ্চলিক বৈষম্য,
ক্লাবের দাদাগিরি, এই সমস্ত ব্যাপার কিন্তু নগরায়নের একটা বিরাট বড় কিন্তু কুফল বা বিরাট বড় প্রভাব হিসাবে থেকে যাবে। বস্তি ও সংঘাত সমস্যা, বারবার বস্তি, এই জাস্ট আমার আজকে যে ভিডিওটা তৈরি হচ্ছে, তোমাদের এই ক্লাসটা চলছে, দুদিন আগে একটা নিউজ হয়েছে যে ফর্টিস হসপিটালের ঠিক পেছনে যে বস্তিটা আছে, সেই বস্তিতে কিন্তু আগুন লেগে গেছে এবং সেখান থেকে বোমা ফাটার মতো শব্দ হচ্ছে। বক্তব্য কি, বিভিন্ন বস্তিতে আগুন লেগে যাচ্ছে, মানে কি বিভিন্ন বস্তিতে আগুন লাগার ফলে কি হচ্ছে দেখো, সেখানকার মানুষগুলো সাময়িকভাবে গৃহহীন হয়ে পড়ছে। আচ্ছা, গৃহহীন হয়ে পড়ার ফলে সেই জায়গাটা কিন্তু ভ্যাকান্ট বা ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, পরিষ্কার হয়েছে। তো এবার দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন যারা পলিটিক্যালি স্ট্রং এরকম কোনো ব্যক্তি, তারা দেখা যাচ্ছে বড় বড় মাল্টিপ্লেক্স তৈরি করছে বা তারা বিভিন্ন গোষ্ঠীকে দিয়ে দিচ্ছে, এরকম হতে পারে, মানে মেবি হতে পারে। এর আগে আমরা বহু ইতিহাস দেখেছি এরকম হয়েছে। বা নর্মালি আমরা আলোচনা করতে পারি বস্তি বা সংঘাত, অর্থাৎ বস্তি মানে কি, একটা খুব ন্যারো জায়গায় বা খুব ছোট জায়গায় একসঙ্গে অনেক মানুষ বসবাস করছে। তো একসঙ্গে অনেক মানুষ যখন একটা খুব ন্যারো জায়গা, অস্বাস্থ্যকর জায়গায় বসবাস করবে, তখন তাদের মধ্যে খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হতে পারে, সংঘাত হতে পারে, লড়াই হতে পারে। এরকম লড়াই আমরা টিভি অন করলে আমরা অবশ্যই দেখতে পাই। একটা বিরাট বড় সমস্যা। নেক্সট হচ্ছে জল সরবরাহের বাধা। অবশ্যই জল সরবরাহে একটা বিরাট বড় বাধা, যে পরিষ্কার এবং পরিচ্ছন্ন জল, ক্লিন ওয়াটার কিন্তু শহরাঞ্চলে পাওয়া কিন্তু খুবই দুষ্প্রাপ্য। তোমাকে ম্যাক্সিমাম কি করতে হবে, ম্যাক্সিমাম তো বিসলারি থেকে শুরু করে, কিনলে থেকে শুরু করে এরকম দামি বোতল কিনে কিন্তু জল খেতে হবে। যদি তুমি স্বাস্থ্যকর জল কিনতে চাও, বা যারা গরিব মানুষ তারা 1 লিটার জল কিভাবে 20 টাকা দিয়ে কিনবে, বা দেখা যাচ্ছে বিসলারির 20 লিটার জলের যে ব্যারেলগুলো 80 টাকা 90 টাকা দিয়ে তারা কিভাবে কিনবে? হাউ মেস পসিবল? যারা গরিব মানুষ তাহলে তারা কিভাবে জল পাবে? আমাদের সকলের কথা চিন্তা করতে হবে, শুধুমাত্র ধনী সমাজের কথা চিন্তা করলে হবে না। জল সরবরাহ একটা বিরাট বড় কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে নগরায়নে। যানজট, দেখো যেখানে মানুষ বেশি, যেখানে মানব জনঘনত্ব বেশি, সেখানে যানজট হবে। যানজট হবে না বলো? অবশ্যই যানজট হবে। যানজট হওয়ার জন্য দেখবে সেখানে প্রচুর গাড়ি, সেখানে মানুষজন এসে জড়ো হচ্ছে, তার জন্য যানজট হচ্ছে। ফলে কিন্তু রাস্তা সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি, বা রাস্তা ছাড়া যানজট মানে যানজটের অনেক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার জন্য রাস্তা দিয়ে হাঁটা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। বা তোমাকে অনেক যে রাস্তাটা তুমি খুব ইজিলি যেতে পারবে, সেই রাস্তাটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। একটা বিরাট বড় সমস্যা যানজট। আবর্জনা ও পয় নিষ্কাশন সমস্যা। অবশ্যই এত আবর্জনা কোথায় ফেলবে বলো? কলকাতার আবর্জনা কোথায় ফেলা হয়? কলকাতার আবর্জনা অনেক জায়গায় ফেলা হয়। তার মধ্যে একটা খুব কাছাকাছি জায়গা বলছি, দক্ষিণেশ্বর ঢোকার ঠিক আগে যে মেট্রোটা আছে উপর দিয়ে, দক্ষিণেশ্বর ডানলপ মেট্রো, আগে দেখবে বাম দিকে বড় উঁচু স্তূপ, সেখানে অল টাইম কিন্তু আগুন জ্বলছে। মানে আগুন কিন্তু কেউ ধরিয়ে দিয়ে আসে না, ওখানে অলরেডি সবসময়ের জন্য CH4 মিথেন গ্যাস তৈরি হচ্ছে, ফসফিন তৈরি হচ্ছে, ওখানে অল টাইম দেখবে আগুন জ্বলছে। এবং ওখান দিয়ে যখন তুমি যাবে দেখবে একটা কেমন একটা মার্শ গ্যাস, একটা গন্ধ কিন্তু তুমি পাবে, বিশেষ গন্ধ। মানে একটা সবসময় একটা মানে সেই সবজি টবজি বিভিন্ন রকম ময়লা আবর্জনা ওখানে ফেলা হচ্ছে। শহরের এত বেশি ময়লা আবর্জনা, তাদের সেটা ফেলার জায়গা বা পয় নিষ্কাশনের সমস্যা, নানা রকম কিন্তু সমস্যা দেখা যেতে পারে বা দেখা যায়। আমরা দেখেছি মানে গঙ্গা জলের উপর দিয়ে, যে গঙ্গাকে আমাদের খুব ভারতবর্ষের পবিত্র হিসেবে দেখা হয়, আমাদের হিন্দু শাস্ত্রে গঙ্গার একটা বিরাট বড় কিন্তু ভূমিকা আছে। সেখানে আমরা কি দেখতে পাই, গঙ্গা জলের উপর দিয়ে নানা রকম নোংরা আবর্জনা ভেসে যাচ্ছে, যার জন্য আমাদের সরকার বিভিন্ন রকম গঙ্গাকে শোধন করার জন্য বা গঙ্গাকে আরো পরিষ্কার করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। যারা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের বিভিন্ন রকম স্কিম করতে হচ্ছে, গভর্নমেন্টের স্কিম, সেসব জায়গায় তোমরা দেখেছো বিভিন্ন রকম গঙ্গার প্রজেক্ট নিয়ে আসা হচ্ছে। তো ইত্যাদি যে আবর্জনা ও পয় নিষ্কাশন সমস্যা, এটা কিন্তু শহরাঞ্চলের একটা বৃহত্তর সমস্যা এবং সেই সমস্যাটা কিন্তু প্রভাব হয়ে দাঁড়িয়েছে আজকে। এগুলো হচ্ছে নগরায়নের একটা ইম্পর্টেন্ট কিন্তু প্রভাব বা ইম্প্যাক্ট। এছাড়া অনেক পয়েন্ট আছে, তোমাদের জাস্ট একটা ছোট ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করলাম আজকের বিষয়টা, যে ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন এন্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মেনলি ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন। তো আশা করছি তোমরা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছো, বুঝতে পেরেছো। তো দেখো, অ্যানথ্রোপোলজির নিউ যে ব্যাচ চালু হচ্ছে 7 মার্চ থেকে 7 মার্চ থেকে নিউ ব্যাচ শুরু হচ্ছে।
যদি মনে করো তোমরা ক্লাস করবে বা অ্যান্থ্রো সম্পর্কে বিস্তারিত জানবে বা অনায়াসে খুব সহজে স্মার্ট ম্যাটেরিয়ালের মাধ্যমে সিভিল সার্ভিস ক্লিয়ার করবে, তোমরা ওপরে যে নাম্বার আছে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করতে বলেছি, আগে ব্যাচ সম্পর্কে জানো, ব্যাচের ফিচারগুলো দেখো, ম্যাটেরিয়াল দেখো, বাংলা ইংলিশ বোথ ভার্সন ম্যাটেরিয়াল অলরেডি ম্যাটেরিয়াল তৈরি করা আছে। প্রত্যেকটা ম্যাটেরিয়াল ডাব্লিউবিসিএস এ কত মার্কস, আইএস কত মার্কস ক্যারি করছে সবটা উল্লেখ করে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল দেখো। তারপরে তোমরা অবশ্যই কিন্তু মানে চাইলে অ্যাডমিশন নিতে পারো। যদি মনে করো যে অ্যান্থ্রোকে খুব সহজভাবে সরলভাবে পরীক্ষাতে আমরা উপস্থাপন করব বা মানে হিউজ প্র্যাকটিস বা যেটাকে বলে র্যান্ডম প্র্যাকটিস করব, তাহলে তোমরা জয়েন করতে পারো। কারণ প্রত্যেক সপ্তাহে একদিন ক্লাসের পাশাপাশি সেই সপ্তাহের অন্য একদিন প্রত্যেক সপ্তাহে লাইভ এক্সাম হচ্ছে, যেটা ক্যামেরা অন করে বাড়ি বসে অ্যাটেন্ড করতে পারবে এবং তার খাতা কিন্তু ডিজিটালি চেক হবে এবং সেই খাতার কিন্তু যে কপি তুমি তোমার কাছে মেল করে পাঠিয়ে দেওয়া হবে। একটা বিরাট সিস্টেম, একটা কিন্তু লাইক এ স্কুল, একটা সিস্টেম, একটা স্কুলের মতো একটা বিরাট ব্যবস্থা, যেটা তোমাকে তোমার ম্যাটেরিয়ালকে মুখস্থ করানো থেকে শুরু করে এক্সাম দেওয়া থেকে শুরু করে সবকটা কিন্তু প্রত্যেক সপ্তাহে তুমি মানে সমস্ত সুযোগ সুবিধা তুমি ভোগ করতে পারবে। যদি মনে করো জয়েন করবে, অবশ্যই উপরের নাম্বারে কন্ট্যাক্ট করো, সমস্ত ফিচারগুলো জানবে, শুনবে। ওকে, তাহলে আজকে ভিডিওটা খুব বেশি বাড়ালাম না, এই পর্যন্তই। জাস্ট প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।